আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? স্যার জি স্যার। তোমার ফেসটা একটু দেখাও। হ্যালো আজমাইন, ফেসটা একটু দেখাও। হ্যালো আজমাইন। হ্যালো হ্যালো আজমাইন। ফেসটা দেখাও একটু। হ্যালো হ্যালো তৌহিদ। তৌহিদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আরজিও, তোমাকে দেখা যাচ্ছে না কেন? জি স্যার, দাঁড়ান স্যার, স্যার দেখা যাবো। দেখা যাচ্ছে না কেন তোমাকে? স্যার আমাকে স্যার ওই ব্ল্যাক স্ক্রিনে আমার দাঁড়ান স্যার। নাসিন খান। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম খান দেখা যাচ্ছে না কেন? হ্যালো খাতা কলম নিয়ে রেডি হও সবাই, মাঝে মাঝে লেখা লাগতে পারে। খাতা কলম ক্যালকুলেটর সামনে রাখো। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। কলম পেন্সিল ক্যালকুলেটর সামনে রাখো, বই সামনে রাখো। রেখেছো সবাই? সবাই রেখেছো? আজকে তোমাদের পরীক্ষা কিন্তু এর উপরও হবে, এমসিকিউ পরীক্ষা হবে, জানো এটা? সবাই জানো যে এমসিকিউ? স্যার
ক্রিয়েটিভ তো পরীক্ষা হবেই, এছাড়া এমসিকিউ পরীক্ষা হবে। এই কারণে আজকে আমরা, এখন তো হিসাব বিজ্ঞান ক্লাস তাই না, আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব যে পরীক্ষায় কেমন আসতে পারে। জি স্যার। ঠিক আছে? হ্যালো হ্যালো, শুনতেছো সবাই? এখানে জি দেখো, স্যার, শোনা যাচ্ছে। এখানে আমাদের উত্তর সহ যেগুলোতে ঠিক আছে এগুলো হচ্ছে সঠিক উত্তর। এই সঠিক উত্তরগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে স্যার, স্ক্রিনশট নিয়ে নেব? নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্যার নিয়েছি স্যার। এখানে তোমার তৌহিদ, বলো দেখি কি দেখা যাচ্ছে। স্যার বহু নির্বাচনী প্রশ্ন। আচ্ছা, আর নিচে 1 নম্বর, দৈনন্দিন জীবনে হিসাবের প্রয়োজনীয়তা কতটি? ঠিক আছে। সেখানে আমাদের কতগুলো অপশন দেওয়া আছে তাই না? অপশন দেওয়া আছে, এখানে আমরা আমাদের পাঠ্য বই অনুযায়ী বলবা যে তোমার দৈনন্দিন জীবনে হিসাবের প্রয়োজনীয়তা হচ্ছে 5টি। তারপর আর্থিক সচ্ছলতা হিসাব বিজ্ঞানের একটি প্রয়োজনীয়তা। এখানে আছে কি সুবিধা, ভূমিকা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, এগুলো বলা আছে। এর মধ্যে থেকে প্রয়োজনীয়তাতে টিক চিহ্ন দিতে হবে। প্রয়োজনীয়তা আছে না, এই প্রয়োজনীয়তায় টিক চিহ্ন দিতে হবে। তারপর মানুষকে সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে, বইয়ের ভিতরে আছে দেখবা ধর্মীয় অনুশাসন, হিসাব সচেতনতা, সামাজিক জ্ঞান, সঞ্চয় ও মিতব্যয়িতা। এর মধ্যে তোমার হিসাব সচেতনতা আছে, এখানে একটু তোমাদের ওই যে তোমার যে এমসিকিউ পরীক্ষা দিছিলা সেখানে বাট ক্লিক করা লাগছে না, ওই একই ভাবে জি ক্লিক স্যার। করবা। জি স্যার। জি স্যার। ওখানে তো তোমার গতবার বৃত্ত ভরাটের কিছু ছিল না তাই না? ওই একই ভাবে ক্লিক করবা, তোমার যেটা মনে হবে যে সঠিক উত্তর ওইটা ক্লিক করবা। তারপর এখন লেনদেনের বৈশিষ্ট্য কতটি? তোমাদের পাঠ্য বই অনুযায়ী 5টি হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য, তাহলে 5টির যে অপশন থাকবে সেটি ক্লিক করবা। নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য? আমরা জানি লেনদেনের দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয়, স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র এবং দুটি পক্ষ জড়িত থাকে। এই কারণে এর সঠিক উত্তর হবে সবগুলি। ঘ নম্বরে সবগুলির উত্তর দিতে হবে, এ হচ্ছে ব্যাপার। তারপর নিম্নের, আচ্ছা, ক্রয় বহির উৎস দলিল কোনটি, মানে কোনটি দেখে ক্রয় বহি লেখা হয়? এখানে তোমাকে দিতে হবে চালান। চালান দেখে ক্রয় বহি লেখা হয়। কারণ ডেবিট নোট কি? ডেবিট নোট হচ্ছে পণ্য ফেরত দিলে
সেটির জন্য প্রস্তুত করা হয় ডেবিট নোট। ক্রেডিট নোট কি? কারো কাছ থেকে পণ্য ফেরত পাওয়া গেলে তখন ক্রেডিট নোটে লেখা হয়। ভাউচার, ভাউচার মানে সাধারণ নগদ পরিশোধ বা প্রাপ্তির দলিল। আর ক্রয় বই লেখা হয় চালানের মাধ্যমে। কাকে যথাযথ হিসাব রাখতে হয়? নেক্সট, ম্যানেজার, হিসাবরক্ষক, ব্যবস্থাপক, হিসাব বিজ্ঞানী। আমাদের পাঠ্য বই অনুযায়ী হচ্ছে হিসাবরক্ষককে যথাযথ হিসাব রাখতে হয়। মূল্যবোধ বলতে চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা বোঝায়। এর তথ্যের ভিত্তিতে 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর নির্দেশ করো। কোনটি মানদণ্ড? মূল্যবোধে ক্লিক করবা। চেতনা, ধারণা, নীতি, তখন মূল্যবোধে ক্লিক করতে হবে। তারপর বলা হচ্ছে যে কি মূল্যবোধ জাগ্রত করে? হিসাব, হিসাবরক্ষণ, হিসাব বিজ্ঞান, মূলধন। হিসাব বিজ্ঞানে ক্লিক করতে হবে। 10 নম্বর আছে ডেবিট নোটে কি কালি ব্যবহার করা হয়? লাল কালি, কালো কালি, সাদা কালি। এটা তোমাদের বই অনুযায়ী দেখবা যে ওখানে বলা হচ্ছে যে লাল কালি ব্যবহার করা হবে। দুতরফার বৈশিষ্ট্য কতটি? তোমাদের বই অনুযায়ী বইতে দেখবা যে বৈশিষ্ট্যের মধ্যে 5টি পয়েন্ট আছে। ওখান থেকেই বলতে পারবা যে 5টি বৈশিষ্ট্য। সুবিধার পয়েন্টও আছে তোমার বইতে 5টি, এই জন্য 5টিতে ক্লিক করতে হবে। ব্যক্তিবাচক হিসাবকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন দেনাদার, পাওনাদার, আয়বাচক, ব্যয়বাচক, দায়বাচক ও সম্পত্তিবাচক, ক্রয় সংক্রান্ত হিসাব ও বিক্রয় সংক্রান্ত হিসাব। ব্যক্তিবাচক হিসাব মূলত ব্যক্তিকেন্দ্রিক যে হিসাবগুলো, আমরা জানি দেনাদারের কাছ থেকে টাকা পাই আর পাওনাদারকে টাকা দিতে হবে। তাহলে ব্যক্তিকেন্দ্রিক হিসাব হচ্ছে দেনাদার ও পাওনাদার। দেনাদার ও পাওনাদার কোন হিসাবে অন্তর্ভুক্ত? 13 নম্বরের অনুকরণেই করা। এখানে ব্যক্তিবাচক হিসাবের অন্তর্ভুক্ত বলতে হবে। বহির্মুখী ফেরত কাকে বলে? ক্রয় ফেরত, বিক্রিত মাল ফেরত, উৎপাদিত মাল ফেরত বা কাঁচা মাল ফেরত। তখন আবার বলতে হবে বহির্মুখী ফেরত। বহির্মুখী মানে তোমাকে চিন্তা করতে হবে বাইরে যে ফেরত পণ্য ফেরত যায়। তো বাইরের পণ্য ফেরত যায় কখন ফেরত দিবা? ক্রয়ের পরে ফেরত দিবা। তাহলে এটি হবে তোমার কি হবে? ক্রয় ফেরত হবে, তাই না? এরপর ডেবিট ভাউচারের সাথে কি কি যুক্ত করা হয়? ডেবিট ভাউচার আমরা জানি যে খরচের জন্য, ক্রয় এবং খরচের জন্য প্রস্তুত করা হয়। এখানে তোমার ডেবিট ভাউচারে চালান, ক্যাশ মেমো, চালানপত্র কোনটি সংযুক্ত করা হয়? 1 আর 2। তাহলে 1 আর 2 এ ক্লিক করবা। ক্রেডিট ভাউচারের সাথে কি কি সংযুক্ত হয়? ক্যাশ মেমো, চালান, মেমো। এখানেও চালান আর ক্যাশ মেমো হবে। তাহলে ক্লিক করবা। তারপরে দেখো নেক্সট পয়েন্ট, হিসাব রাখার প্রয়োজনীয়তা আপনি কেন? জীবন গঠনের জন্য, সুশৃঙ্খল জীবন গঠনের জন্য। এগুলো কতগুলো পয়েন্ট বলা হচ্ছে। মিতব্যয়ী জীবন গঠনের জন্য, এখানে 3টি হবে, এই জন্য বলা হচ্ছে 1, 2 আর 3। যেহেতু 3টি সঠিক প্রশ্ন হবে
এই জন্য 1, 2 আর 3 বলতেছে। সঠিকভাবে হিসাব রক্ষণের মাধ্যমে ব্যক্তিগত প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে পারে, অবশ্যই রোধ করা সম্ভব, আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। স্যার 9 নম্বর ডেটটা দেখি। স্ক্রিনশটটা নিব 9 থেকে। নাও। নিচ্ছ, স্ক্রিনশট নিচ্ছ? স্যার এটা নিচ্ছি স্যার, এর আগেরটা স্যার, এর আগেরটা। হ্যাঁ স্যার, এটা স্যার হয়েছে। এরপরে যেটা আলোচনা হচ্ছিল তোমার, এরপরে হচ্ছে সঠিকভাবে হিসাব রক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে মূলধন বাড়ে, অবচয় রোধ করা সম্ভব, আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। এখানে হচ্ছে 2, 3 মানে গ হচ্ছে সঠিক উত্তর। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীগণ হলো মালিক, গবেষক, সরকার। মানে বাইরের পক্ষ কারা? মালিক তো ভিতরের পক্ষ, বাইরের পক্ষ হচ্ছে গবেষক এবং সরকার। এই জন্য হবে 2 আর 3। আর অভ্যন্তরীণ পক্ষ মানে প্রতিষ্ঠানের ভিতরে কারা? হিসাব তথ্যের অভ্যন্তরীণ পক্ষ মানে প্রতিষ্ঠানের ভিতরে কারা ব্যবহার করে থাকে? পাওনাদার, অভ্যন্তরীণ নিরীক্ষক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখানে দেওয়া আছে তোমার 2 আর 3। হিসাবশাস্ত্র একটি সেবামূলক ব্যবহারিক বিজ্ঞান, কলা ও বিজ্ঞান, আর্থিক তথ্য প্রভাব। এখানে 3টেই হবে। সেবামূলক ব্যবহারিক বিজ্ঞান বলা যায়, কলা ও বিজ্ঞান বলা যায়, আবার আর্থিক তথ্য প্রভাব বিস্তার করে। হিসাব বিজ্ঞান দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে, এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করে। আর যেহেতু বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য হিসাব রাখা বাধ্যতামূলক করেনি, এই জন্য 3 নম্বরটা বলা যাবে না, বলতে হবে 1 এবং 2। এখন 2 হচ্ছে তোমার সঠিক উত্তর। হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে কি বিকশিত হয়? দায়িত্ববোধ। তোমাদের বইতে দেখবা দায়িত্ববোধ লেখা আছে। যে উত্তরই মনে হোক, বই অনুযায়ী উত্তর করা লাগবে। বইতে যেভাবে আলোচনা আছে ঠিক একইভাবে উত্তর করবা। হিসাব বিজ্ঞান কি সৃষ্টি করে? ঋণ সচেতনতা। ঋণ সচেতনতা হিসাব বিজ্ঞান সৃষ্টি করে। এরপর স্যার ঋণ সচেতনতা বলতে কি বোঝায় স্যার? মানুষ ঋণ থেকে ঋণ করলে ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে হবে, এটাকে বলে ঋণ সচেতনতা। ঋণ সচেতন না হলে তোমার দিন দিন ঋণের সুদের খরচ বেড়ে যাবে। 26 তারিখে কাকে যথাযথ হিসাব রাখতে হয়? প্রাথমিক পর্যায়ে হিসাবরক্ষকেই হিসাব রাখতে হয়। মূল্যবোধ কি? চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা। 3টিকেই বলা হচ্ছে মূল্যবোধ। চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা, এই 3টি সমষ্টি হচ্ছে মূল্যবোধ। কোনটি মানদণ্ড? মূল্যবোধকে বলে মানদণ্ড। কি মূল্যবোধ জাগ্রত করে? হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব, দায়িত্ববোধ। উত্তর বলা রাখতেছে হিসাব বিজ্ঞান। তারপর চালান
মানে পণ্য যখন বিক্রয় করা হয় তখন যে দলিল তৈরি করা হয় সেটি হচ্ছে চালান। চালান দাতা গ্রহীতাকে প্রেরণ করে, বিক্রেতা ক্রেতাকে প্রেরণ করে, পাওনাদার দেনাদারকে প্রেরণ করে। এর সঠিক উত্তর হচ্ছে 2, 3। মানে বিক্রেতা ক্রেতাকে দেয়, যে বিক্রি করলো বিক্রি করার সময় একটি চালান দিয়ে দেয়। তুমি কোথা থেকে কিছু কিনলে দেখবে যে তার সাথে তোমাকে একটা কাগজ দিবে, কত টাকা মূল্যের কোন জিনিস কিনলা, কত টাকায়, এটি হচ্ছে চালান। মানে বিক্রেতা ক্রেতাকে দেয় আর পাওনাদার দেনাদারকে দেয়। যদি ধারে পাওনাদার আর দেনাদার একটু বুঝা দেন। যদি যাদের কাছ থেকে তুমি যদি ধারে বিক্রি করো, তাহলে যাদের কাছ থেকে টাকা পাবে তারা হচ্ছে তোমার দেনাদার, আর দেনাদারের কাছে তুমি হচ্ছে পাওনাদার। এই জন্য বলা হচ্ছে যে পাওনাদার দেনাদারকে প্রদান করে। প্রাপ্য বিল হিসাব একটি, ব্যক্তিবাচক হিসাব, সম্পদ হিসাব, নামিক হিসাব। এখানে তোমাদের বই অনুযায়ী প্রাপ্য বিল হিসাবকে ব্যক্তিবাচক হিসাবের মধ্যেও অন্তর্ভুক্ত করা যায়, আবার সম্পদ হিসাবের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। 32 নম্বরে বলা হচ্ছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। এখানে দায়ের কোনো ব্যাপারই নাই। তোমার আসবাবপত্র বিক্রি করলে নগদ বেড়ে যাবে, মানে সম্পদ বৃদ্ধি, আর আসবাবপত্র কমে যাবে, সম্পদ হ্রাস। এই জন্য হবে 1, 2। তার অর্থ ক সঠিক উত্তর। ধারে আসবাবপত্র বিক্রয় করলে একদিকে তোমার নগদ বেড়ে যাবে আর আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, এই জন্য সম্পদ হ্রাস আর সম্পদ বৃদ্ধি হবে। 33 নম্বর কারবারি বার্তা কি? তোমার বই অনুযায়ী দেখবো এখানে মওকুফকৃত টাকা। তোমার পণ্যের দাম লেখা আছে 10,000, তুমি বিক্রির সময় ছাড় দিলে 1,000, তাহলে মওকুফ করলাম 1,000 টাকা। কারবারি বার্তা হচ্ছে ওই 1,000 টাকা। ডেবিট ভাউচারের সাথে কি কি সংযুক্ত করা হয়? ডেবিট ভাউচার তৈরি করা হয় ক্রয় এবং ব্যয়ের জন্য, সেখানে সংযুক্ত করা হয় চালান আর হচ্ছে ক্যাশ মেমো, দুটি সংযুক্ত করা হয়। ক্রেডিট ভাউচারের কোথায় লিপিবদ্ধ করা হয়? ক্যাশবুকের ক্রেডিট দিকে। এই ক্যাশবুক পরবর্তীতে পাবে তোমরা, সেখানে যত ধরনের পেমেন্ট ক্যাশবুকের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট ভাউচারের সাথে কি কি সংযুক্ত করা হয়? চালান এবং ক্যাশ মেমো সংযুক্ত করা হয়। এই জন্য উত্তর হচ্ছে খ 1, 3। তারপর মোট সম্পদ কমলে মোট দায় অথবা ড্যাশ কমলে। হিসাব সমীকরণের যে ব্যাপার আছে, হিসাব সমীকরণ সম্পর্কে মুশফিকুল আলম বলো দেখি, হিসাব সমীকরণের ব্যাপারটা কি? মুশফিকুল আলম, হ্যালো মুশফিকুল আলম। স্যার হিসাব সমীকরণটা হলো যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সূত্র। এখন এই সমীকরণের একটা ব্যাপার হচ্ছে বাম দিক কমলে ডান দিকও কমে, ইয়েস ঠিক আছে? তাহলে ইয়েস স্যার। মোট সম্পদ যখন কমে যাবে, সম্পদ কোন দিকে আছে? বাম দিকে। তাহলে ডান দিকের মোট দায় অথবা আরেকটা কি আছে ডান দিকে? মালিকানা সূত্র। মালিকানা সত্ত্বেও কমে যাবে, কারণ হিসাব সমীকরণের মূল বক্তব্য হচ্ছে বাম দিক বাড়লে ডান দিকও বাড়ে।
অথবা বাম দিক কমলে ডান দিকও কমে, তাহলে এখানে কমার ব্যাপারটা হলো, তাই না? মোট সম্পদ মানে এ কমলে এল, অথবা মালিকানা সত্ত্ব বা ই কমবে। আবার একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এই ব্যাপারটিও প্রযোজ্য হয়, যেমন কলকবজা ক্রয় করলে কি বাড়ে আর কি কমে। কলকবজা যখন ক্রয় করা হবে তখন কি বাড়বে আর কি কমবে বলো, এখন একজন বলো। স্যার আর হলো সম্পদ বাড়বে। ক্রয় করলে কলকবজা বাড়বে আর নগদ কমবে। তাহলে দুইটি সম্পদ না, কলকবজা সম্পদ আর নগদ সম্পদ। জি স্যার। বলা হচ্ছে যে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, এরকমও ঘটতে পারে। তারপর মালিকানা সত্ত্ব বাড়লে ড্যাশ কমবে। অনেক সময় মালিকানা সত্ত্ব যদি বাড়ে তখন মোট দায় কমে যায়। অনেক সময় এটা বোঝাচ্ছে যে ডান দিকে একটি বেড়ে আরেকটি কমে যেতে পারে। ডান দিকে যে দায় প্লাস মালিকানা সত্ত্ব আছে না, এর মধ্যেই তোমার মালিকানা সত্ত্ব বাড়লে ড্যাশ কমে যাবে, দায় কমে যাবে। তারপরে তোমার মালিকানা সত্ত্ব কমলে ড্যাশ বাড়বে। যেহেতু ডান দিকে কমা বাড়ার ব্যাপার, মালিকানা সত্ত্ব যদি কখনো কমে তাহলে মোট দায় বেড়ে যাবে। এরপরে আমরা যা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ। এই তথ্যের আলোকে 41-40 নম্বর প্রশ্নের উত্তর নির্দেশ করো। স্যার স্যার আমি একটু 24 থেকে একটু দিবেন স্যার, আমি স্ক্রিনশট নিতে পারি না, ভুলে গেছি স্যার, একটু যদি দেন স্যার 24 থেকে। এখন নাও। নিয়েছি স্যার, এরপর হ্যাঁ স্যার। এটা এখন। ওকে স্যার। তারপর লেনদেনের ফলে কি হয়? সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়। মানে যে 5টি হিসাব আছে এই 5টি হিসাবের মধ্যে পরিবর্তন হতে হবে। শুধু যে সম্পদের পরিবর্তন হবে তা না, শুধু আয়ের পরিবর্তন হবে তা না, শুধু যে ব্যয়ের পরিবর্তন হবে তা না। কোনটি জানা প্রয়োজন হয়? নেক্সট, নিট পরিমাণ জানা প্রয়োজন হয়। এরপরে আমাদের অবচয় হলে জাবেদা কি হয়? আমাদের বইতে দেখবা লেখা আছে অবচয় ব্যয়ের জন্য অবচয় ডেবিট হয়, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়। পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি ফান্ড, অনুমান করা হয় যে এটা ভবিষ্যতে তোমার প্রয়োজন হবে। অবচয় ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হবে ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করা হলে দ্বারা ক্রয় হিসাব ডেবিট করা হলে কি জাবেদা হয়? যদি আসবাবপত্র তোমার ক্রয় করা হয় তাহলে যদি ক্রয় হিসাব ডেবিট করা হয় এটা কি ঠিক হবে? কে বলতে পারবো আসবাবপত্র ক্রয় ডেবিট হয়? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আসবাবপত্র ক্রয় দ্বারা আসবাবপত্র ডেবিট হয়, কিন্তু ভুল করে যদি ক্রয়কে ডেবিট করা হয় তাহলে এই ভুলটা হবে তোমার ভুল সংশোধনী জাবেদার ভুল। কি Yes, ধরনের sir. জাবেদা হবে এর দ্বারা? ভুল সংশোধনী জাবেদা। তারপরে বলা হচ্ছে অসমন্বিত দফা কোনগুলি? তোমার বইতে বলা আছে
তোমার অসমন্বিত দফা হচ্ছে বেতন, বকেয়া ও অগ্রিম খরচ, এগুলো হচ্ছে অসমন্বিত দফা। বিক্রেতা ক্রেতাকে কোন টাকা ছাড় দেয়? নগদ বার্তা ছাড় দেয়। যে কারো কাছে 1200 টাকা পাও, হয়তো বললা যে ঠিক আছে 1000 দেন, এখানে যে 200 টাকা ছাড় দেওয়া হলো এটি হচ্ছে নগদ বার্তা। অপরিশোধিত বেতনের জন্য কি ক্রেডিট হবে? যখন বেতন অপরিশোধিত থাকে তখন নগদান ক্রেডিট না হয়ে বকেয়া বেতন ক্রেডিট হবে। পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে কোনগুলি সম্পৃক্ত? বহন খরচ দিতে হয় অনেক সময়, প্যাকিং খরচ দিতে হয়, তাহলে এই দুইটি সংশ্লিষ্ট হবে, বহন খরচ আর প্যাকিং খরচ সংশ্লিষ্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ভালো। ব্যক্তিগত প্রয়োজনে হুম, ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে স্যার কি হবে? ডেবিট ক্রেডিট? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। স্যার শোনা যায় না স্যার, আপনি একটু বলেন। উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। হ্যালো, ইয়েস স্যার। উত্তোলন কারো প্রশ্ন আছে স্যার? স্যার আমার একটা আছে স্যার। বলো। যদি নগদ উত্তোলন করে তাহলে স্যার, যদি যদি টাকা উত্তোলন করে ব্যক্তিগত প্রয়োজন। এখন উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হবে। ওকে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। পণ্য উত্তোলন করলে স্যার পণ্য হিসেব ক্রেডিট। এ ভাই তুমি কে রে ভাই? মাইক মিউট করে রাখো তোমার। আমাদের এই সবজিওয়ালাটা কে? চেনো কেউ? নো স্যার। সেই তো অনেকক্ষণ ধরে আওয়াজ করে যাচ্ছে। ইয়েস স্যার। চেনো নাকি কেউ? যে নিজের নাম দিয়ে রাখছে সবজিওয়ালা, সে মনে হয়। এই যে স্যার এখন স্যার ওকে, স্যার ওকে রিমুভ করে দেন স্যার। ইয়েস স্যার, রিমুভ করে দেন স্যার ওকে। এরপরে বলো আর কার কি প্রশ্ন আছে? নো স্যার। সৃজনশীল থেকে কোনো স্যার পণ্যেরটা স্যার শুনতে পারিনি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। ক্রয় ক্রেডিট উত্তোলন করে তাহলে হবে উত্তোলন ডেবিট। 43 থেকে যদি একটু দেখাইতেন স্যার, আমার নেটটা চলে গেছে, কারেন্ট চলে যায় স্যার বারবারের জন্য স্যার। আরে প্যানিয়েল আমি তো দিতেছি দাঁড়া, পরে নিয়ে নিস। তোর দিয়া দিমনি, তুই চুপ থাক। দেখতেছো 43 থেকে যা আছে দেখতেছো? স্যার আরেকবার একটু বলুন স্যার, ওটা শুনতে পারিনি। 43 অবশ্যই হবে জাবেদা কি হবে? অবশ্যই ডেবিট, পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তুমি কোনটা জানতে চাচ্ছ? পণ্য উত্তোলন করলে কি হয়? হ্যাঁ স্যার পণ্য উত্তোলন করলে স্যার উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ওকে স্যার। আর যদি নগদ উঠাই
তখন হবে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। 43 থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। কোথাও আর কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদের। সৃজনশীল থেকেও যদি কোনো কোশ্চেন থাকে বলো। সৃজনশীল থেকে প্রশ্ন আছে কোনো? স্যার প্রশ্ন ছিল স্যার। স্যার যদি কোনো কর্মচারীকে স্যার নিয়োগ দেওয়া হয়, মানে কোনো বেতনের মানে বেতন, মানে স্যার যেমন 10,000 টাকা বেতনে কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হলো, তাহলে স্যার কি হবে? নিয়োগ দিলে কোনো লেনদেন না, যখন তুমি বেতন দিবা তখন হবে লেনদেন। আর স্যার বেতন দিলে মানে লেনদেন হবে, আর যোগ মানে নিয়োগ দিলে আর হবে না। যখন তুমি তাকে বেতন দিবা তখন হবে লেনদেন। ঠিক আছে? জি স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার বিমা সালামি কি স্যার মূলধন জাতীয় হবে নাকি স্যার মুনাফা জাতীয় হবে? মুনাফা জাতীয়, কারণ এটি বারবার ঘটে। এটা দিয়ে কোনো সম্পদ বৃদ্ধি পায় না। এটা দিয়ে কোনো সম্পদ বৃদ্ধি পায় না। ঠিক আছে? জি স্যার। আর কার কি প্রশ্ন আছে বলো কোথাও, যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে। মঞ্জির, আরিয়ান। স্যার বকেয়া বেতনে স্যার ডেবিট ক্রেডিট কি হবে? বেতন মানে যা এখনো পরিশোধ হয়নি, ভবিষ্যতে পরিশোধ করা হবে। বেতনের জন্য স্যার কুড়ির ধার্য, এটা কিভাবে করব? বকেয়া বেতনের জন্য লিখবো বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। আর কুরিন ধার্য মানে কুরিনের জন্য ব্যয় হচ্ছে, এর জন্য কুরিন ডেবিট, আর দেনাদার কমে যায় দেনাদার ক্রেডিট। কুরিন স্যার স্যার ব্যাংক ধার্য, ব্যাংক সুদ ধার্য স্যার। ব্যাংক সুদ ধার্য হলে এইভাবে স্যার যাবে না? ব্যাংক সুদ ডেবিট আর ব্যাংক ক্রেডিট, ব্যাংক ব্যালেন্স কমে যায় এই কারণে। ব্যাংক ডেবিট আর ব্যাংক সুদ ক্রেডিট। ঠিক আছে? স্যার দায় বৃদ্ধি হয় কখন স্যার? দায় বৃদ্ধি হয় ধারে কিনলে, ঋণ নিলে। তুমি যদি ধারে কিনো তখন পাওনাদারের জন্য তোমার দায় বৃদ্ধি পায়। যদি ধারে কিনো তখন পাওনাদারের জন্য তোমার দায় বৃদ্ধি পাবে। আর কোনো কোশ্চেন আছে কারো? বয়েজ প্রশ্ন আছে কোনো? স্যার তাহলে কালকের ক্লাসে আশা করি আবার দেখা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।